সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নবম শ্রেণীর অনলাইন জীববিজ্ঞান ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নবম শ্রেণীর অনলাইন জীববিজ্ঞান ক্লাস। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখো, আজকে আমরা টিউটোরিয়ালের প্রথম অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। যদিও আলহামদুলিল্লাহ আমাদের স্কুল খুলে যাচ্ছে, সেই ক্ষেত্রেও তখনও আমি আলোচনা করব। আর আরো একটু যেন তোমাদের পড়াটা ভালোভাবে হয়, তাই আজকেও আমি একটু প্রথম অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা একটু খাতা নিয়ে বসবে, নিজেদের খাতা কলম এগুলো যেন সাথে থাকে। প্রথম অধ্যায় সৃজনশীল প্রশ্ন আলোচনা। সৃজনশীল প্রশ্ন আলোচনা। প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন। আমার মনে হয় যে তোমরা এর আগেও একটা সৃজনশীল শিখেছো, যেখানে বিভিন্ন প্রাণীর নাম থাকবে বা বিভিন্ন রাজ্যের নাম থাকবে। সেই রাজ্যগুলো দিয়ে আমাদের কি হতে পারে, প্রশ্ন হতে পারে। এখন সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমরা বলেছি যে রাজ্য যেগুলো আছে, রাজ্য থেকে প্রশ্ন হবে, আর প্রশ্ন হবে দ্বিপদ নামকরণ। রাজ্যগুলো থেকে প্রশ্ন হবে বলে দিচ্ছি, ঠিক কথা, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে দেখো পাঁচটা রাজ্য যেমন চিনতে, পাঁচটা রাজ্যের বৈশিষ্ট্য যেমন করতে হবে, তার সাথে সাথে পাঁচটা রাজ্যের প্রত্যেকটা ছবি চেনা লাগবে। তুমি যদি এই ছবিগুলো না চেনো তাহলে কি, এই ছবিগুলো না চিনলে কোনটা কোন রাজ্যের এগুলো কিন্তু পারবে না। বুঝা গেছে? সবার ছবিগুলো আমাদের চিনতে হবে। এইখানে দেখো ব্যাকটেরিয়ার ছবি, আবার এখানে নষ্টকের ছবি, এটা আমাদের ব্যাকটেরিয়ার ছবি। এখন আমি একটা উদ্দীপক তৈরি করছি। দেখো, সৃজনশীল প্রশ্ন, সেক্ষেত্রে আমি এখানে দিলাম একটা, এটা তোমার চিত্র এ, ঠিক আছে? এটা একটা চিত্রে দিলাম। আবার একটা দেখো দিলাম তোমার এখানে আর একটা চিত্র বি দিচ্ছি হচ্ছে। ঠিক আছে? এখন এটা আমাদের আরেকটা চিত্র, এটা চিত্র এ, এটা আমাদের চিত্র বি। দুইটা কি চেনা যাচ্ছে কোনটা কোন রাজ্যের? কেউ চিনতে পারছো তোমরা? তাহলে পারবে বলো। আচ্ছা, এরকম মনে করো যে একটা আমরা সৃজনশীল দিলাম, এখানে কোন চিত্র থাকবে এটা বলা যাবে না, এটা জাস্ট একটা আমরা কি দিচ্ছি, একটা স্যাম্পল দিয়ে দেওয়া হলো। এখানে এখন কয়ের ক্ষেত্রে তুমি কি বলবে? কয়ের ক্ষেত্রে ইচ্ছা মতো বলতে পারি যে এখানে বাঘের বৈজ্ঞানিক নাম কি, বলা যেতে পারে না? Yes, ma'am. বাঘের বৈজ্ঞানিক নাম কি? বাঘের বৈজ্ঞানিক নাম কি? 2 নাম্বার বলতে পারি আমরা দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো? দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো?
এখানে তো উদাহরণ দিবে, এখানে তো সংজ্ঞা দিবে, তার সাথে সাথে কি করবে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। গ নাম্বার আমরা বলতে পারি চিত্র এ এর অবস্থানগত বৈশিষ্ট্য লিখো। বৈশিষ্ট্য লিখো। তোমরা কি বুঝতে পারছো যে চিত্র এ এর অবস্থানগত বৈশিষ্ট্য অর্থাৎ এ যে রাজ্যের অন্তর্ভুক্ত সে রাজ্যের বৈশিষ্ট্য লিখতে হবে। এরপরে দেখো আমরা ঘ নাম্বার বলা হচ্ছে উদ্দীপকের চিত্র এ ও বি এর মধ্যে কোনটি অধিক উন্নত যুক্তিসহ বর্ণনা করো। বোঝা গেছে? উদ্দীপকের চিত্র এ ও চিত্র বি এর মধ্যে কোনটি অধিক উদ্দীপকের চিত্র এ ও চিত্র বি এর মধ্যে কোনটি অধিক উন্নত, কোনটি অধিক উন্নত তোমাকে প্রশ্ন করা হয়েছে। এখন উন্নত আমরা কি করে বের করব? কে বলতে পারবে যে এই উত্তরটার ধরনটা কেমন হবে বলো তো? বৈশিষ্ট্যের সাথে, এখানে তো আমরা বাঘের বৈশিষ্ট্য বলছি, তাই না? এখানে তো কি বৈজ্ঞানিক নাম, এটা তো তোমরা জানো যে এটা জ্ঞান হলো। দ্বিপদ নামকরণ, দুইটা পদের সমন্বয়ে অর্থাৎ গণ ও প্রজাতি, এই দুইটা পদ নিয়ে গঠিত নামকে আমরা দ্বিপদ নামকরণ বলি। এক্ষেত্রে বলবে, প্রথম একটা উদাহরণ দিয়ে দিবে, যেমন অ্যাপিস ইন্ডিকা, ইন্ডিকা এরকম উদাহরণ দিয়ে প্রথম অংশটি গণ এবং দ্বিতীয় অংশটি তোমার প্রজাতি, এই যে এই দুইটা পদ নিয়ে গঠিত নামকে আমরা দ্বিপদ নামকরণ বলছি। তোমার এখানে অ্যাপিস ইন্ডিকা বলো, সোলারাম টিউবারোসাম, তোমার যেটা ইচ্ছা সেটা বলতে পারো। এরপরে দেখো গ নাম্বারে চলে আসো, চিত্র এ এর অবস্থানগত বৈশিষ্ট্য। একটু প্রশ্ন করি, আনিকা আক্তার মিম বলো তো এটা কোন রাজ্যের? রাজ্য কি এর? ম্যাম কোনটা? এই যে চিত্র এ কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মনেরা রাজ্যের। হ্যাঁ, মনেরা। তাহলে এখানে আমরা কোন রাজ্যের বৈশিষ্ট্য লিখবো? এর অবস্থানগত বৈশিষ্ট্য। ওই অবস্থান তুমি বলবে যে এই চিত্র এ কে আমরা রাজ্য মনেরার মধ্যে। প্রথম অধ্যায়ে তো এই প্রশ্ন তো আমার বইয়ে নেই। সরি, বুঝতে পারছি না ম্যাম, আপনি যে প্রশ্নটা লিখছেন ওটা প্রথম অধ্যায়ে তো আমার বই ওইটা নাই। আমাদের বইয়ে নাই? হ্যাঁ ম্যাম, আমার বইয়ে তো অন্যটা দেখাচ্ছে। ম্যাম আপনারা বানিয়ে দিয়েছেন না কি? ম্যাম ও মিস, মনে আপনি তো এটা করতেছে বানিয়ে আপনি দিয়েছেন। অনুশীলনের প্রশ্ন পড়াচ্ছেন তাই। না না, অনুশীলনী না, এটা তোমার একটা প্রথম অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন হয়। অনুশীলনীর প্রশ্ন তো তোমরা দেখতেই পাচ্ছ, অনুশীলনীর প্রশ্ন তো তোমরা পাবাই সব জায়গায়। আমি বলছি যে আমি যেমন করে নতুন নতুন ভাবে আমি প্রশ্ন তৈরি করব সেগুলো দেখাচ্ছি। বুঝতে পেরেছো? এখানে চিত্র এ এর অবস্থানগত, ও হচ্ছে রাজ্য মনেরা রাজ্যে এর অবস্থান। এই মনেরা রাজ্যের অবস্থান নিয়ে তখন তোমাকে ওই মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো বলতে হবে, ওগুলো আমি এখন আর পড়াচ্ছি না। বুঝা গেছে? এরপরে চলে আসো, উদ্দীপকের চিত্র এ ও বি এর মধ্যে কোনটি অধিক উন্নত বলো। হাফসা বলো তো এইটা চিত্র এ আর চিত্র বি এর মধ্যে কোনটি অধিক উন্নত? চিত্র বি। অবশ্যই চিত্র বি, কারণ এর মনেরা রাজ্যের আর এর রাজ্য কি বলো? প্রতিষ্ঠা। ম্যাম প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা। এখন উত্তরটা আমরা কিভাবে লিখবো? এগুলো তো আমাদের কোনো গাইড কোনো কিছু, এগুলো আমাদের এত কিছু লাগবে না, আমাদের মূল বই আর আমাদের নিয়মটা জানলেই আমরা পারবো। এখন আর তোমরা কি করবে, গাইডগুলো দেখে যে আসলে এই ধরনের প্রশ্ন আসে সেটা, তাছাড়া ওইখানে আমার মূল বই আসো, তুমি শিখবে, জাস্ট আমি তোমাকে টেকনিক শিখিয়ে দিব, তোমরা অ্যান্সার লিখবে। এখানে দেখো বলছে যে প্রশ্ন আমরা লিখেছি চিত্র এ ও বি এর মধ্যে কোনটি অধিক উন্নত। যখন তোমাকে অধিক উন্নত
উন্নত বলে তুমি বর্ণনা করবে, তখন তুমি মনের রাজ্যের বৈশিষ্ট্য লিখে ফেললে, যদিও তুমি গতে লিখেছো ভালো কথা, আবার গিয়ে ঘতে লিখবে। আবার লিখবে চিত্র বি হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের, এই প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্যগুলো লেখার পরে বলবে যে চিত্র এ অর্থাৎ মনের রাজ্যের চেয়ে চিত্র বি প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্যগুলো অধিক উন্নত হওয়ার কারণে চিত্র বি রাজ্যের প্রাণীটিকে আমরা অধিক উন্নত বলছি। শেষের এই লাইনটা না হলে একটা মার্ক কাটা যাবে তোমার। সব লিখলে বলো। এক্ষেত্রে কি প্যারা মানে ঠিক রাখতে হবে, যেমন ঘয়ে 4টা প্যারা, গয়ে 3টা প্যারা, এটা ঠিক রাখতে হবে নাকি মানে এমনি পয়েন্ট করে যদি লিখতে চাই লিখলে হবে? বিজ্ঞানের ক্ষেত্রে আসলে প্যারার জন্য প্যারাটা অতটা আমাদের গুরুত্ব বহন করে না যখন তুমি বৈশিষ্ট্য লিখবে। তবে আমরা দেখছি যে আমাদের প্যারা 4টা, এখানে 4টা প্যারা হয়ে যায়, হবে না? প্রথমে তুমি লিখবে কি, এইখানে দেখো 4টা প্যারা হচ্ছে কি করে, চিত্র উদ্দীপকের চিত্র এ হলো কোন রাজ্যে, মনের রাজ্যে, এটার জন্য তুমি 1 পাবে। সেক্ষেত্রে তুমি মনের রাজ্যের বৈশিষ্ট্য লিখে ফেলবে, বোঝা গেছে? বৈশিষ্ট্য লিখলে 2 নাম্বার গিয়ে চিত্র বি হলো আমাদের কোন রাজ্যের, প্রতিষ্ঠা রাজ্যের, এর জন্য তুমি আবার 1 পেলে। আবার তুমি এর বৈশিষ্ট্যের কারণে আবার আমরা পাবো শেষে যে আমার যুক্তিটা নিয়ে লাস্টের যে কথা, এটার জন্য আমরা পাবো। ঠিক আছে? শেষের কথাটা অবশ্যই আমার জন্য গুরুত্বপূর্ণ। তবে 4টা জায়গায় এখানে তো আমার 5টা প্যারা হয়ে যাচ্ছে, সেখানে কোনো সমস্যা নেই। তবে তোমাকে সকল ইনফরমেশন এখানে দিতে হবে। তোমরা যেমন সমাজ, বাংলা এইগুলোর ক্ষেত্রে চেয়ে বিজ্ঞানটা একটু দেখবে যে আলাদা, তারপরেও দেখবে যে মিলে যায়। 4টা ধাপ, 5টা ধাপ এরকম আমাদের হতেই থাকে, বা কখনো 3টা ধাপ, কিন্তু ওই ধাপের ভেতরে আমার সব কথাগুলো থাকলেই হলো। বুঝতে পেরেছো? ম্যাম গ নম্বরে কি পয়েন্ট আকারে লিখলে সমস্যা? বুঝলাম না। গ নম্বরে হচ্ছে যদি পয়েন্ট আকারে লিখি তাহলে হবে না? সমস্যা না তো, গ নাম্বারটাই তো তোমাকে পয়েন্ট করে লিখতে হবে, তাই না? এখানে প্রথমে লিখবে যে চিত্র এ এর অবস্থানগত বৈশিষ্ট্য লিখো। প্রথমে চিত্র এর রাজ্য লিখবে, এটার জন্য তুমি 1 পাবে রাজ্য বলার পরে, তারপরে তুমি বৈশিষ্ট্যের জন্য 2 পাবে। বুঝা গেছে? এখানে যদি আমি বলো, কারো কোনো প্রশ্ন? এখানে গয়ে অবস্থানগত বৈশিষ্ট্য বলতে কি বোঝাচ্ছে? অবস্থানগত বলতে ওটা কোন রাজ্যের মধ্যে অবস্থিত, সে রাজ্যে। এখন ক্লিয়ার করে, সেই রাজ্যের বৈশিষ্ট্য লিখতে হবে? হ্যাঁ, ও যেখানে অবস্থিত বলতে ওর অবস্থান আমরা কোন রাজ্যে ফেলেছি, বুঝতে পেরেছো? যে রাজ্যে ফেলেছি সে রাজ্যের বৈশিষ্ট্য। এখন দেখো এখানে যদি আমি কি দিলাম, আরেকটা চিত্র চিনো না? অ্যামিবা। এটা যদি অ্যামিবা হয়, আরো একটা বলো। মাশরুম। এটা তো আমি বুঝতে পারছি না, এটা কার, কিসের চিত্র এটা বলো? মাশরুম। মাশরুমের। মাশরুমের চিত্র আছে। এরকম বৈশিষ্ট্য থাকলো, ঠিক আছে, বোঝা গেছে? এরকম বৈশিষ্ট্য থাকলো। এখানে ক খ নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, ক খ তো আমাদের কি যে কোনো আসবে। এখানে বৈশিষ্ট্য না দিয়ে এখন যদি এখানে অবস্থানগত বৈশিষ্ট্য একটা থাকলো, আবার আমরা বলতে পারি যে না চিত্র এ এর অবস্থানগত বৈশিষ্ট্য দিলাম, আর বলতে পারে যে
জীবজগতে জীবজগতে চিত্র বি এর গুরুত্ব আলোচনা করো। ম্যাম প্রথম অধ্যায় থেকে কোনো চিত্র আঁকতে হবে না? না, এগুলোর ক্ষেত্রে চিত্র আঁকাতে হবে না। তোমার বেশি চিত্র আঁকাতে হয় আমাদের কোনটায় বলো তো? দুই অধ্যায়ে বেশি চিত্র। বৈশিষ্ট্য লিখো না, বৈশিষ্ট্য ব্যাখ্যা করো হয়। গ মানেই হবে ব্যাখ্যা করো। বলো, এখানে হতে পারে জীবজগতে চিত্র বি এর গুরুত্ব লিখো। এখন এই যে চিত্র বি, এটাকে আমরা খাবার হিসেবে ব্যবহার করি, মাশরুম, তারপরে পেনিসিলিয়াম থেকে ওষুধ হয়, তৈরি হয়। তারপরে এই জিনিসগুলো নিয়ে আমরা 4-5টা কথা লিখে দিলে দেখবে যে আমরা কার গুরুত্ব পাবো। এটা কোন রাজ্যের উত্তরে বলো? রাজ্য এদের পাঞ্জাব। তাহলে ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য, ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যটা না, ফানজাই রাজ্য গুরুত্ব। এটা কিন্তু আমরা এখন ফানজাই রাজ্যের মাশরুমটাকে আমরা কি হিসেবে খাচ্ছি? আমরা খাবার হিসেবে খাচ্ছি। এক্ষেত্রে আবার এখানে পেনিসিলিয়াম যেটা আছে ওটাকে আমরা ওষুধ শিল্পে ব্যবহার করে থাকি। এভাবে বেশ কিছু কথা দিয়ে আমরা এই ভয়ের অ্যান্সারটা করতে পারি। তোমরা ক্লিয়ার হয়েছো? রাজ্য থেকে কেমন প্রশ্ন হবে? ইয়েস ম্যাম। আচ্ছা, আরো একটু প্রশ্ন হয়, সেটা দেখো। ম্যাম বলো। খ নাম্বারের জন্য কি কি প্রশ্ন আসতে পারে? খ নাম্বারের জন্য আরেকবার বলো। ম্যাম খ নাম্বারের জন্য অনুধাবনের প্রশ্নের জন্য কি কি প্রশ্ন আসতে পারে? অনুধাবনে তোমার আসতে পারে যে ফলিত জীববিজ্ঞান বলতে কি বোঝো। তোমার আসতে পারে ব্যাকটেরিয়াকে কেন মনের রাজ্যে ফেলা হলো, এরকম আসতে পারে। প্রোটিস্টা আর না কি প্রোক্যারিওট ইউক্যারিওটের মধ্যে পার্থক্য আসতে পারে। একটা চ্যাপ্টার পড়লে তুমি এমনি তোমরা জানো যে ক্ষয়ে আসবে পার্থক্য আর বলতে কি বোঝো, এরকম আসে। হ্যাঁ, এখন দেখো আমি যদি এখানে আরেকটু ইয়ে করি, এটা একটা থাকলো না, আমি এটাকে এদিকে আঁকাই। ম্যাম মাশরুমের মধ্যে কি কি থাকে? মাশরুমের মধ্যে তো অনেক কিছু থাকে রে, এটা মোটামুটি ভালো ধরনের একটা খাবার, সবই থাকে। ঠিক আছে, এটা কি বলো? এটা দিলাম আমরা হ্যাঁ। আর এখানে আমি একটা উদ্ভিদ আঁকাই, মনে করো যে কোনো একটা। গাছ। চিত্র বি। এখন চিত্র এ আর চিত্র বি, এটা আমরা দেখছি যে রাজ্যই এর আলাদা। চিত্র রাজ্য আলাদা না, এদের ভিতরে কিন্তু অনেক পার্থক্য। এখন গ নাম্বারে বলতে পারে যে এদের বৈশিষ্ট্য আসতে পারে, চিত্র ক এর বৈশিষ্ট্য আসতে পারে। এখানে ম্যাম বি চিত্রটা কি ম্যাম ব্রোকলি? গ নাম্বারে আমরা বলো। ম্যাম বলছি বি নাম্বার চিত্রটা কি ম্যাম ব্রোকলি নাকি না ওটা কি ম্যাম বুঝতে পারছি না। ব্রোকলি না, এটা উদ্ভিদ। উদ্ভিদ হলো, ব্রোকলি হলো তো একটা প্ল্যান্ট নাকি, বুঝতে পারছো? জি ম্যাম। একটা উদ্ভিদের চিত্র। এখন দেখো লিখলাম, দিলাম এখানে চিত্র এ যে রাজ্যের সে রাজ্যের বৈশিষ্ট্য লিখুন। সে রাজ্যের
বৈশিষ্ট্য লিখো। বুঝা গেছে? এখন আমি লিখলাম ঘ, বৈশিষ্ট্য লিখো। এখন বলছে চিত্র এ কে বি রাজ্যের সঞ্জয় রাজ্যের চিত্র এ কে চিত্র এ কে চিত্র এ কে কেন চিত্র বি রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় না? যুক্তি সহ বিশ্লেষণ করো। বুঝা গেছে? এটা তো পুরাই হচ্ছে রাজ্য সঞ্জয়। বলা হচ্ছে চিত্র এ কে কেন চিত্র বি রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় না। তুমি প্রথমে লিখতে হবে যে চিত্র এ ফাঞ্জাই রাজ্য, চিত্র বি হচ্ছে কোন রাজ্য বলো তো? এটা ফাঞ্জাই, চিত্র বি প্রান্তি। এটা হচ্ছে প্লান্টি। এ যদি প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত হয়, এখানে কিন্তু খুবই সুন্দরভাবে তুমি পার্থক্য করে তোমাকে বলতে পারবে যে এখানে আমরা চিত্র এ কে দেখছি যে এটা ফাঞ্জাই, যে যাদের ক্লোরোপ্লাস্ট নেই, যাদের দেহ মাইসেলিয়াম, এরকম বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে বলার পরে আবার চিত্র বি রাজ্যের বৈশিষ্ট্য, চিত্র বি হচ্ছে প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত, প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্যগুলো তুমি বলবে। যেহেতু চিত্র এ এর বৈশিষ্ট্যগুলো চিত্র বি এর বৈশিষ্ট্যের সাথে মিলে না, এখানে কিন্তু বলতে হবে যে মিলে না। আর যখন আমি বললাম এ এর চেয়ে কেন অধিক উন্নত, তখন তোমাকে বলতে হবে যে চিত্র এ এর বৈশিষ্ট্যগুলো চিত্র বি এর বৈশিষ্ট্যগুলোর চেয়ে না, চিত্র বি এর বৈশিষ্ট্য চিত্র এ এর চেয়ে অধিক উন্নত হওয়ায় এরা চিত্র বি অধিক উন্নত। আর যখন আমরা বললাম একই রাজ্যে কেন ফেলবে না, একই রাজ্যে না ফেলার কারণ কি? একই রাজ্যে না ফেলার কারণ হলো কি করতে হবে, এখানে তুমি বলবে যে এ চিত্র এ অর্থাৎ ফাঞ্জাই রাজ্যের বৈশিষ্ট্য ও প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন বা আলাদা আলাদা হওয়ার কারণে এদেরকে আমরা চিত্র এ আর চিত্র বি কে একই রাজ্যে ফেলি না। ক্লিয়ার হয়েছে? একটা বলেছি কেন আর একটা বলছি যে কেন এদেরকে একই রাজ্যে ফেলা হয় না। একসাথে বেশ কতগুলো আমরা প্রশ্ন শিখলাম। ঘয়ের মধ্যে একটা শিখলাম কেন একই রাজ্যে ফেলা হয় না, কেন তারা উন্নত, কেন তারা গুরুত্বপূর্ণ। আর গয়ে গিয়ে কিন্তু আমরা বেশি পাই না, গয়ে গিয়ে কিন্তু আমাদের কাজই হচ্ছে বৈশিষ্ট্য বলা। এদের দুইজনের দিব, তারপরে বৈশিষ্ট্য। বুঝতে পেরেছো তোমরা? ম্যাম ঘয়ে কিসের বর্ণনা করা লাগবে? কিসের ঘয়ে ঘয়ে? এই যে এর বর্ণনা করবা, ফাঞ্জাইয়ের বর্ণনা করবা, পরে প্ল্যান্টির বর্ণনা করবা, বৈশিষ্ট্যগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখবে। লিখার পরে বলবো যে ফাঞ্জাই রাজ্য অর্থাৎ চিত্র এ এর বৈশিষ্ট্যগুলো চিত্র বি এর বৈশিষ্ট্যগুলো ভিন্ন হওয়ার কারণে বা এদের বৈশিষ্ট্যগুলো একই ধরনের না হওয়ার কারণে এরা দুইজনা আলাদা আলাদা রাজ্যের অন্তর্ভুক্ত, এরা একই রাজ্যের অন্তর্ভুক্ত না। কথা কি বুঝতে পেরেছো? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। ম্যাম ঘ নাম্বার তো ম্যাম কারো মিস সমস্যা? মিস আমার আছে ম্যাম। বলো। মিস ঘ নাম্বারে তো ম্যাম 4 মার্কসের, তো ম্যাম দুইটা থেকে ম্যাম 2টা করে পয়েন্ট লিখলে হবে না, না 3টা লিখতে হবে? যতগুলো আছে সবই লিখতে হবে, বৈশিষ্ট্য। সবগুলাই লিখতে হবে। হ্যাঁ, বৈশিষ্ট্য তোমার বইয়ে যা ঘ আছে। নাম্বারটা আরেকবার বলেন না। কোনটা? ঘ নাম্বার 4। আচ্ছা, ঘ নাম্বারটা বলছে দেখো চিত্র এ হচ্ছে ফাঞ্জাই রাজ্যের, সেক্ষেত্রে আমরা ফাঞ্জাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো দিব। ওখানে আমরা দেখছি এদের দেহের মধ্যে ক্লোরোফিল নেই, এদের দেহ মাইসেলিয়াম জাতীয়, এদের বেশিরভাগ স্থলজ, কিছু কিছু জলজ হতে পারে, এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে, এদের কোষের প্রাচীর কাইটিন দিয়ে তৈরি, তাই না? এগুলো বৈশিষ্ট্য বলে ফেলবে। তারপরে চলে যাওয়া হচ্ছে
হচ্ছে চিত্র বি হচ্ছে প্ল্যান্টলি রাজ্যের অন্তর্ভুক্ত। প্ল্যান্টলি রাজ্যের বৈশিষ্ট্য বলবে এদের দেহের মধ্যে ক্লোরোফিল থাকায় এরা সালোক সংশ্লেষণকারী সুগঠিত নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ। এরা আর্কিগোনিয়েট, তারপরে এদের হচ্ছে যে আমরা দেখলাম তারপরে এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস, এই যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম এখানে। এক্ষেত্রে তোমরা বলবে যে যেহেতু চিত্র এ ও চিত্রের বি এর বৈশিষ্ট্যগুলো ভিন্ন ধর্মী বা একই ধর্মী না হওয়ার কারণে এদেরকে আমরা একই রাজ্যের অন্তর্ভুক্ত করতে পারি না। এটাই হলো আমাদের যুক্তি। যুক্তি, বৈশিষ্ট্য আলাদা ও রাজ্য আলাদা। ক্লিয়ার? বৈশিষ্ট্য এক, তাকে আমরা একই রাজ্যের দলভুক্ত করব। সবাই বুঝতে পারলাম? Yes, ma'am. এখান থেকে খুবই সহজ প্রশ্ন যদি তুমি সব এনিম্যাল গুলোকে চিনতে পারো। এখন যদি আমি এখানে প্ল্যান্ট দিই, এখানে আমার একটা প্ল্যান্ট থাকলো, এখানে চিত্র এ, এখানে একটা প্ল্যান্ট থাকতে পারে চিত্র বি, দিলাম একটা মাছ আঁকিয়ে, তাই না রে? একটা যদি মাছ আঁকিয়ে দিই তাহলে কি হলো? কি হলো এটা? অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া জগতের। হ্যাঁ, এটা যে চিত্র এ, এখানে প্ল্যান বি আর চিত্র বি। এখন আমার ইচ্ছা মতো বলবো যে চিত্র এ চিত্র বি এর তুলনায় আবার যদি আমি এখানে আরেকটা দিয়ে দিই, মনে করো যে এখানে আমি অ্যামিবা দিয়ে দিলাম, এ বি সি, যে একটা ইয়ে দিয়েছিলাম না, বড় একটা তোমাদের সৃজনশীল দিয়েছি, একটা সৃজনশীল দিয়েছি ওখানে যেন তোমার 5টা রাজ্যে তুমি পড়ো, তোমার যেন 5টা রাজ্যের বৈশিষ্ট্য মুখস্থ হয়ে যায়। ওই সৃজনশীলের মাধ্যমে আমি এটাই করেছিলাম। এখন এই যে এখানে বলা হচ্ছে যে এ বি সি এর মধ্যে তুমি কোনটিকে অধিক উন্নত বলে মনে করো, তখন কি তোমাকে একটা বৈশিষ্ট্য দিতে হবে? তোমাকে এ এর বৈশিষ্ট্য দিতে হবে, বি এর বৈশিষ্ট্য দিতে হবে, সি এর বৈশিষ্ট্য দিতে হবে। এইটুকু শুধু আমি তোমাদেরকে রাজ্য থেকে সৃজনশীল করালাম। কোথা থেকে সৃজনশীল করানো হলো? শুধুই রাজ্য থেকে আমরা সৃজনশীল করলাম। আর আমরা ক্লাসে আসি, আমরা দ্বিপদ নামকরণ থেকেও কিন্তু আমরা সৃজনশীল শিখব। কি বলে দিব সেটা কেমন হতে পারে? ইয়েস ম্যাম, বলে দিলে ভালো হয়। আচ্ছা, এটা তো আরো সহজ। দিয়ে দিলাম, আমরা নাম দিয়ে দিলাম। এক নাম্বার অ্যাপিস ইন্ডিকা, এরকম থাকতে পারে, বা তোমার একটা যে কোনো উদ্দীপকের মধ্যে থাকতে পারে। অ্যাপিস ইন্ডিকা। 2 নাম্বার হচ্ছে হোমো স্যাপিয়েন্স। গ নাম্বার বলে যদি বলি আমি, বা গয়ে বলি, গয়ে যদি বলা হয় তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের 1 এর প্রাণীটিকে, উদ্দীপকের 1 এর প্রাণীটিকে কোন নিয়ম অনুসারে নামকরণ করা হয়েছে গয়ে না দিয়ে ভয়ে দিলে ভালো হয়। উদ্দীপকের 2 এর প্রাণীটিকে কোন নিয়ম অনুসারে নামকরণ করা হয়েছে তা আলোচনা করো।
আলোচনা করব। বলো তো কোন নিয়ম অনুসারে আমরা এর 2 নম্বরের প্রাণীটিকে নামকরণ করেছি? দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ, গুড। কিন্তু তোমরা দ্বিপদ নামকরণের নিয়ম যখন করবে প্রত্যেকটা জায়গায় উদাহরণ হিসেবে কাকে ইউজ করতে হবে? হোমো হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স। যারা হোমো স্যাপিয়েন্স করবে না তাদের মার্কস কাটা যাবে, কারণ আমি উদ্দীপক দিয়েছি, উদ্দীপকের জীবটাকে আমি নির্ধারণ করে দিয়েছি। সেক্ষেত্রে আমি দেখি যে তোমাদের যা মনে লাগে সেটা, অর্থাৎ বইয়ের মধ্যে ওই যে মুখস্থ বিদ্যা করে এসেছো, যে যেখানে তারা যে কেউ বলবে লিখবে অলিয়াম সিপা, কে লিখবে অ্যাপিস ইন্ডিকা, কে সোলানাম টিউবারাসাম, কেউ কাতলা কাতলা, কেউ ল্যাবিও রুহিতা। আমি কি ওগুলো বলা হয়েছে? বলা হয়েছে সেখানে কি হোমো স্যাপিয়েন্স। উদ্দীপকে দেখো 2 নাম্বার আছে হোমো স্যাপিয়েন্স, অর্থাৎ মানুষ। মানুষের নামকরণের জন্য বেশ কিছু রীতিনীতি আছে, অর্থাৎ এই নামকরণটা করার সময় আমাদের ভাষা হয়েছিল ল্যাটিন। তারপরে এটার 2টা অংশ, প্রথম অংশের নাম গণ, দ্বিতীয় অংশের নাম প্রজাতি। তখন তুমি বলবে যেমন হোমো হলো গণ, স্যাপিয়েন্স হলো প্রজাতি। এইভাবে আমাকে হোমো স্যাপিয়েন্স দিয়ে বুঝিয়ে বুঝিয়ে কি করতে হবে, প্রত্যেকটা নিয়মের উদাহরণ আমাকে হোমো স্যাপিয়েন্স দিয়ে বুঝিয়ে নামকরণটা তৈরি করতে হবে। তোমরা কি ক্লিয়ার হয়েছো? এরকম দেখবে যে এরকম বলো ম্যাম ম্যাম নিয়মের মধ্যে একটা নিয়ম আছে যে বৈজ্ঞানিক নামকরণের সময় যখন মানে মুদ্রণ করা হয় তখন ইতালিক হরফে অক্ষরে লেখা হয়। তো বইয়ে তো যেমন এখানে লেখা আছে যেমন ধান, ধানের ওখানে যে মানে বৈজ্ঞানিক নামটা লেখা আছে সেখানে ইতালিক অক্ষরে বাঁকা করে লেখা আছে, কিন্তু আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো যতবার হাতে লিখবা, এই যে আমি যতবার লিখছি আমার একটা অভ্যাস হয়ে গেছে, তুমি একটু যতবার লিখতে হবে তখন তোমাকে এইভাবে দাগ টানতে হবে। কিন্তু তুমি যেটা বলছো ওখানে তো আমার ছাপা না, আমি কি করে ইটালিক করব? তুমি বাঁকা বাঁকা করলেও ইটালিক হবে না, তুমি শুধু কথাটা দিয়ে দিবে। ওখানে তুমি উদাহরণটা না টানলেও হবে, উদাহরণটা না দেখালেও হবে, কারণ তুমি তো ওটা ছাপা অক্ষরে লিখছো না। তুমি লিখে দিলে যখন আমরা ছাপা অক্ষরে লিখলাম তখন আমরা এটাকে ইটালিক হরফে লিখলাম, এবং হাতে লিখলে সাথে সাথে তুমি দিয়ে দাও, ইটালিক হরফের পরে হাতেরটা দিয়ে দাও। হাতে দিলে আমরা কি করব, আলাদা আলাদা ভাবে 2টা অংশের নিচে দাগ টানবো। ঠিক আছে? তাহলে কারো কোনো সমস্যা? ম্যাম এখানে কি 8টা যে নিয়ম আছে 8টা নিয়ম কি লিখতে হবে পয়েন্ট করে? সব নিয়মগুলো দিয়ে আমরা একটা মানুষের শ্রেণী বিভাগ করতে পারি। এখানে মানুষ না দিয়ে যদি আমাদের আম গাছ, কাঁঠাল গাছ, যেটা দিবে তোমাকে সেটারই আমরা এইভাবে নামকরণ করব। তাহলে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। কারো কোনো সমস্যা? নো ম্যাম। আচ্ছা, সবাই No, ভালো ma'am. থাকো। আশা করছি আগামী দিন আমরা আমাদের ক্লাসে ফিরে আসবো ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।